ভারী ব্যাগটা নিয়ে হাঁটতে আমার কষ্টই হচ্ছিল, তাই দামি গাড়িটা থামিয়ে ভদ্রলোক আমার গন্তব্যস্থল জিজ্ঞেস করতেই আমার মন আশায় নেচে উঠল। আমার জবাব শুনে ভদ্রলোক দরজা খুলে বললেন, আসুন, আমি ওই দিকেই যাচ্ছি। আমি ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে পড়লাম। ভদ্রলোক আমার ব্যাগটার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। আমি বললাম, কলকাতা থেকে এসেছি, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এই অঞ্চলটা আমার আওতায়, তাই গত কদিন ধরে ভীষণ ঘুরতে হচ্ছে। একটা টোটোয় করে আসছিলাম, মাঝ রাস্তায় ওটা খারাপ হয়ে গিয়ে এই বিপত্তি। আধ ঘন্টার ওপরে হাঁটছি, একটাও টোটো অটো কিচ্ছু চোখে পড়ল না। এই দিকটায় গাড়ি চলাচল কম। আমার সঙ্গে দেখা না হয়ে গেলে আপনাকে অনেকটা পথ হাঁটতে হতো। আপনার সঙ্গে দেখা হবে সেটা হয়তো আমার কপালেই লেখা ছিল। হয়তো তাই। ভদ্রলোক না বলে যুবক বলাই বোধহয় ঠিক হবে। 25 থেকে 27-এর মধ্যে বয়স, লম্বা পাতলা চেহারা, একটু ফ্যাকাশে, কিন্তু ঠিক হীনস্বাস্থ্য বলা চলে না। চোখে মুখে একটা আভিজাত্যের ছাপ চোখে পড়ে। কথায় কথায় আলাপ হলো। আমার নাম জয়ন্ত ভাদুরী। আমার বাবা সঞ্জয় ভাদুরীর লোহার ব্যবসা ছিল। তিনি প্রচুর টাকা করেছিলেন, কিন্তু ব্যবসা আমার ঠিক ধাতে সয় না। দিয়েছি সব বিক্রি করে। তবে বাবা যা রেখে গেছে তাতে আমার 2-3 পুরুষের পক্ষে যথেষ্ট। আমি একাই মানুষ, টাকার অঙ্ক আরও বাড়িয়ে কি করব। তবে একেবারে পায়ের ওপর পা তুলে বসে থাকাও আমার পোষায় না। তাই সময় কাটানোর জন্য কিছু একটা করব ভাবছি। সঞ্জয় ভাদুরী নামটা আমার কাছে কেমন চেনা চেনা মনে হলো। কোথায় যেন শুনেছি, এবং সেটা যেন ঠিক প্রীতিকর নয়, কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না। তা আপনি কোথায় যাবেন এখন? আপনি আমাকে বাজারের কোনো একটা হোটেলে নামিয়ে দিন, রাতটা হোটেলেই থাকবো। সে কি, হোটেলে থাকবেন কেন? একটা রাতের তো ব্যাপার। আপনার আপত্তি না থাকলে আমার এখানেই থাকতে পারেন। না না, এতটা সুবিধা নেওয়া বোধহয় উচিত হবে না। আপনাকে বিব্রত করতে চাই না। ভুল বললেন, বরং আপনি থাকলে আমার ভালোই হবে। অনেক দিন প্রাণ খুলে কথা বলি না। আপনার মতন একজন সঙ্গী পেলে রাতটা ভালোই কাটবে। আমি তার কথার ভঙ্গিতে অবাক হলাম। যাই হোক, এই কথার পরে আর আপত্তি করা চলে না। ভাদুরী ফিলা এই অঞ্চলের শেষ সীমানায়। জায়গাটা বেশ নির্জন। প্রকাণ্ড বাড়ি, বিরাট জমি, বড় বড় গাছ। বাড়ির ভেতর ঢুকলাম। প্রথমেই বসবার ঘর, সাজানো গোছানো। একটা গোল পাথরের টেবিলের ওপর দামি ফ্রেমে আটা একটি সুন্দরী সপ্তদশীর ছবি আমার চোখে পড়ল। সপ্তদশী কথাটা হয়তো আমি একটু কাব্য করে বলেছি, কিন্তু ছবি দেখে বয়স তাই মনে হয়। এই বাড়িতে আমি একাই থাকি, তবে কাজের জন্য জোনাচারেক লোক আছে। আপনি বসুন। রামকানাই কাকা, 2 কাপ চা দিও। আমরা দুজন বসে গল্প করছি, এমন সময় বড় একটা ট্রেতে একজন চা আর জলখাবার দিয়ে গেল। আমার খিদেও পেয়েছিল প্রচণ্ড। খাওয়ার পাট শেষ হবার পরে জয়ন্ত বলল, চলুন আপনাকে বাড়িটা দেখাই। বাড়ির প্রত্যেকটা ঘরই ঝকঝকে, চমক লাগবার মতো। নারী বর্জিত ঘরে এমন পরিচ্ছন্নতা আর সুরুচি আমাকে বিস্মিত করল। আরও একটা জিনিস আমি লক্ষ্য করলাম, প্রায় প্রত্যেকটা ঘরেই ওই মেয়েটির ছবি। তবে কি মেয়েটার কাছে প্রত্যাখ্যাত হয়ে জয়ন্ত নির্জন নিঃসঙ্গ জীবন বেছে নিয়েছে? জয়ন্তর মধ্যে অস্বাভাবিকতার প্রথম লক্ষণটা আমি টের পেলাম যখন ও আমাকে বাইরের বাগানটা ঘুরে দেখাচ্ছিল। বড় বড় ফল গাছ ঋতুর ফলে ভরে আছে, কেউ খায় বলে মনে হয় না। বড় একটা কুল গাছ আমার চোখে পড়ল। অজস্র কুলে গাছটা ছেয়ে গেছে, আকারেও এত বড় যে সহজে চোখে পড়ে না। তার উপর আবার রং ধরেছে, রসালো, লোভনীয়। ঠিক আমার সামনে কুল গাছ থেকে একটা কুল ঝরে পড়ল। আমি ওটা কুড়িয়ে মুখে দিতে যাচ্ছিলাম, কিন্তু জয়ন্ত এক ঝটকায় আমার হাত থেকে কুলটা ফেলে দিয়ে চেঁচিয়ে উঠল, না না, এই গাছের পাতা পর্যন্ত ছোবেন না। আমি হতভম্ব হয়ে গেলাম। জয়ন্ত নিজেকে সামনে নিয়ে বলল, কিছু মনে করবেন না, আমি আপনার ভালোর জন্যই ওই কুলটা খেতে দিইনি। বাগানে আরও অনেক ফলের গাছ আছে, যত ইচ্ছা ফল খেতে পারেন, শুধু ওইটি বাদে। আমি ব্যাপারটার কিছুই বুঝলাম না। জয়ন্ত যেন আমাকে আপন মনেই বলল, গাছটা কতবার কেটে ফেলবো ভেবেছি, কিন্তু সাহসে কুলোয়নি। রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল প্রায় রাজকীয়।
জয়ন্ত যে শুধু প্রচুর সম্পত্তির মালিক তাই নয়, একজন ভোজন রসিকও বটে। তার পরিচয় পেলাম খেতে বসে। মাংসের 4 রকম পদ, আর কি সুস্বাদু! খাওয়ার পরে আমরা আবার বসবার ঘরে এসে বসলাম। জয়ন্ত দামি সিগারেটের টিনটা আমার দিকে বাড়িয়ে দিয়ে নিজেও একটা ধরালো। তারপর মুচকি হেসে বলল, আপনি হয়তো ভাবছেন আমার মাথায় নিশ্চয়ই গোলমাল আছে। ইচ্ছা করলেই আমি শহরের বিলাস বৈভবের মধ্যে গা ভাসিয়ে দিতে পারি, নিদিন পক্ষে জীবনটা উপভোগ করতে পারি, কিন্তু তা না করে আমি লোকালয়ের বাইরে এই নির্জন বৈচিত্র্যহীন জীবন বেছে নিলাম কেন? না না, আমি মোটেও তা ভাবছি না। আমার বাবার কথা আগেই বলেছি। তিনি এখানকার একজন মানী লোক ছিলেন। সবাই তাকে উদার পরোপকারী বলে জানত। বাড়িতে কিন্তু তিনি ছিলেন একেবারে অন্য মানুষ, নির্দয়, নিষ্ঠুর। চাকর বাকররা সব তার ভয়ে তটস্থ হয়ে থাকত। বাবার নিষ্ঠুরতায় মায়ের বুক ভেঙে গিয়েছিল। অকালে আমি তাকে হারিয়েছিলাম। বাইরের লোকের কাছে বাবার রূপটা যে একটা ছদ্মবেশ, তা আমার মা বুঝতে পেরেছিলেন। আমার স্বভাবও মায়ের মতন হয়েছিল, তাই বাবার রাগের শেষ ছিল না। তিনি চেয়েছিলেন ছেলে হবে তারই মতন বেপরোয়া, নিষ্ঠুর। আমাদের পরস্পরের সম্পর্কটা হয়ে উঠেছিল ঘৃণা আর বিদ্বেষের। বিশেষ করে মা মারা যাওয়ার পর আমাদের এক পুরনো চাকর ছিল, বাবার ছোটবেলার আমলের। অমন ভালো মানুষ আর হয় না। সে আমাকে খুব ভালোবাসত। সে খুব বুড়ো হয়ে পড়েছিল। আমার ঠাকুরদার আমলের লোক, বুঝতেই পারছেন। বাবা একদিন সামান্য কারণে তাকে বরখাস্ত করলেন। বেচারার কেউ ছিল না, আমাদের সংসারে জীবনপাত করেছিল। মনের দুঃখে সে আত্মহত্যা করে। ব্যাপারটা ধামাচাপা পড়ে যায়। কেসটা আদালতে ওঠেনি। ওই ঘটনার পর বাবার সঙ্গে আমার তুমুল ঝগড়া হয়ে গেল। বাবা চাইতেন একছত্র আধিপত্য, তার রাজত্বে কারোর একটা তু শব্দ করার অধিকার থাকবে না। আমি টাকা পয়সার ব্যাপারে তার উপর নির্ভরশীল ছিলাম। আমার নিজের কোনো রোজগার ছিল না, তাই ইচ্ছে করলে তিনি আমাকে বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। আমাকে আরও বেশি হেনস্থা, লোকের চোখে হেয় করবার সংকল্প তিনি এঁটেছিলেন। ওই ঘটনার কয়েক মাস পর বাবা মারা গেলেন। স্বাভাবিক মৃত্যু নয়, আত্মহত্যা। এবার কিন্তু ব্যাপারটা ধামাচাপা পড়ল না। বাবার লেখা একটা চিঠি পুলিশের হাতে পড়ল। তিনি লিখেছিলেন, আমার অকৃতজ্ঞতা, আমার স্বভাব আর চারিত্রিক দুর্বলতাই নাকি তার জীবনের চরম হতাশা এনে দিয়েছে। তাই তিনি এই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন। আমাকে আদালতের কাঠগড়ায় উঠতে হয়েছিল। ছাড়া পেলেও সকলের ধিক্কারে আমি মরমে মরে গিয়েছিলাম। বাবা বাইরের লোকের কাছে প্রিয় ছিলেন, তাই তার মৃত্যুর জন্য আমি যে দায়ী সে বিষয়ে কারোর মনে সন্দেহ ছিল না। সকলের চোখে আমিই অপরাধী হয়ে গিয়েছিলাম। শুধুমাত্র একজনই আমার পাশে দাঁড়িয়েছিল, সে হলো অরুণা। আপনি হয়তো ওর ছবি দেখেছেন। হ্যাঁ, দেখেছি। আমরা দুজনেই দুজনকে খুব ভালোবাসতাম। আমি ওকে বিয়ে করব ঠিকই করেছিলাম। করেননি কেন? আমি পিছিয়ে এসেছি, সে এক অন্য ব্যাপার। আপনি দেশ ভ্রমণে যেতে পারতেন, এখানকার বসবাস তুলে দিতে পারতেন। আমি উপদেশ দেওয়ার ভঙ্গিতে মন্তব্য করলাম। তা পারি না। বাবার উইলের নির্দেশে আমি এইখানকার বাস ওঠাতে পারবো না, আর বছরের 11 মাস আমাকে এইখানেই কাটাতে হবে। এই নির্দেশ অমান্য করলে সম্পত্তি, টাকা কড়ি সব কিছু আমার এক খুড়তুতো ভাই পাবে। বাবা সেই সব চিন্তা করেই উইল করেছিলেন। আমাকে আষ্টেপৃষ্টে এখানে বেঁধে রাখার কোনো ফাঁকই তিনি রাখেননি। নিজের কোনো রুচি রোজগার থাকলে হয়তো আমি এইসব পায়ে ঠেলে চলে যেতাম। কিন্তু অরুণা দেবীর সঙ্গে বিয়েতে আপনি পিছিয়ে এসেছিলেন কেন? আমি নিজেকে আর সংযত রাখতে পারলাম না। উনি আপনাকে ভালোবাসতেন। ওকে বিয়ে করলে আপনি একজন মনের মতন সঙ্গিনী পেতেন। জয়ন্ত সঙ্গে সঙ্গে জবাব দিল না, একটু চুপ করে থেকে বলল, আমার মাথা খারাপের লক্ষণ দেখা দিয়েছে। জেনে শুনে একজনের জীবন আমি নষ্ট করতে পারি না। আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন? না, দরকার মনে করিনি। আপনার কথা শুনে আমার অবাক লাগছে, কারণ সত্যিই যাদের মাথা খারাপের লক্ষণ দেখা দেয় সাধারণত তারা বুঝতে পারে না, অথবা বুঝতে পারলেও অন্যের কাছে গোপন রাখবার চেষ্টা করে। হয়তো আমি অসাধারণ। দেখুন, আমার ধারণা আপনি মানসিক চাপে ভুগছেন, মানসিক রোগে নয়।
আপনার ধারণা সত্যি হলে আমিই খুশি হতাম। আমি আরও একটা রোগে ভুগছি, ইংরেজিতে যাকে বলে ডিলুশন বলি। আর ওই কুল গাছের ব্যাপারটা? জয়ন্ত আমার দিকে অদ্ভুতভাবে তাকালো, তারপর বলল, হয়তো তাই। দোতলায় একটা বড় ঘরে আমার শোবার ব্যবস্থা হয়েছিল। বড় একটা খাটে নরম গদির বিছানা। শোবার সঙ্গে সঙ্গেই আমি ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল। প্রথমে অপরিচিত পরিবেশে আমি কোথায় শুয়ে আছি ঠিক ঠাউর করতে পারলাম না। ঘোরটা কেটে যেতেই আমি চমকে উঠলাম। পরিণত বয়স্কের একটা মুখ আমার ওপর ঝুঁকে পড়েছে। চাঁদের আলোয় আমি স্পষ্ট দেখলাম হলদে, গোলপানা, কুটিল, নিষ্ঠুর একটা মুখ। ওটার ঠোঁট দুটো নড়ছিল, যেন কিছু বলতে চাইছে, কিন্তু আমি কিছু শুনতে পেলাম না। শুধু ফিসফিস একটা শব্দ আমার কানে এলো। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। চিৎকার করবার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে একটু শব্দটি বেরোলো না। মাত্র 2-1 মিনিট, তারপরেই মুখটা মিলিয়ে গেল। মুখটা বেলুনের মতো শূন্যে মিলিয়ে গেল। শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমার চোখে পড়ল না। তারপরই আবারও ওটা ভেসে এলো। ঠোঁট দুটো আবারও নড়ে উঠল, কদাকার দুটো ঠোঁট। এবারও কোনো শব্দ শুনতে পেলাম না, কিন্তু কিন্তু ওটা কিছু বলতে চায়। কিন্তু যেটা বলতে চায় সেটা আমার কাছে স্পষ্ট হয়ে উঠল। ওটার কথাগুলো যেন কোনো অদৃশ্য মাধ্যমে আমার কানে এসে পৌঁছাচ্ছে। কুল গাছটার দিকে তাকাও। নরম বিছানায় শুয়ে আমার শরীর কাঠের মতো শক্ত হয়ে গেল। ঘামে চাদর ভিজে গেল। মুখটা বোধহয় বুঝতে পারল যে আমি ওর কথা বুঝতে পেরেছি, কারণ তারপরেই ওটা অদৃশ্য হয়ে গেল। কয়েক মিনিট আমি স্থির হয়ে শুয়ে রইলাম, যেন নড়বার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছি। তারপরেই এক লাফে বিছানা ছেড়ে উঠে পড়লাম। শোবার আগে লক্ষ্য করেছিলাম কুল গাছটা আমার মাথার সামনেই, ঠিক জানলার নিচেই। জানলাটা খোলাই ছিল। আকাশে অসংখ্য তারা, আর পাণ্ডুর চাঁদের আলোয় বাইরে আলো ছায়ারে লুকোচুরি চলছে। চারিদিক নিস্তব্ধ। একটা সূচ মাটিতে পড়লেও বোধহয় শব্দ হবে। শুধু কুল গাছের একটা মোটা ডাল নড়বার শব্দ হচ্ছিল। ডালটা নড়ার অবশ্য কারণ ছিল। ওটা থেকে কিছু একটা ঝুলছিল, একটা লম্বা দড়ি আর একটা মানুষের অস্পষ্ট চেহারা। দড়িটা ওটার গলায় এঁটে আছে। আমি শিউরে উঠলাম। হে, এটা কি বিভৎস! এটাই কি ওই বিভৎস মুখটা আমাকে দেখতে বলেছিল? আমি তাড়াতাড়ি জানলা থেকে সরে এলাম। বাকি রাত আমি আর ঘুমোতে পারলাম না। ঘরের মধ্যে পায়চারি করে কাটিয়ে দিলাম। ভোরের প্রথম আলোয় আমি বাগানে নেমে এলাম। কুল গাছটার তলায় দাঁড়িয়ে আমি হতবুদ্ধি হয়ে গেলাম। কিচ্ছু নেই, তবে কি আমি ভুল দেখলাম? অসম্ভব। আমি তারপরে আর ঘুমোইনি, তাই সবটাই দুঃস্বপ্ন বলে উড়িয়ে দেওয়াও যায় না। খানিক বাদেই জয়ন্ত বাগানে এলো। আমার মুখের ভাব লক্ষ্য করে ও বিস্মিত কণ্ঠে বলে উঠল, কি ব্যাপার, আপনাকে তো শুকনো দেখাচ্ছে কেন? রাতটা আমার দুঃস্বপ্নের মধ্যে কেটেছে। আমি জবাব দিলাম। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল, আর মনে হলো যেন একটা হলদে কদাকার মুখ আমার ওপর ঝুঁকে পড়েছে। সত্যি? জয়ন্ত প্রায় চেঁচিয়ে উঠল। ওর মুখে প্রচণ্ড বিস্ময় আর উত্তেজনার চিহ্ন ফুটে উঠেছে। শুধু মুখ, আর কিছু না? না, একটা গোল নিষ্ঠুর মুখ। জয়ন্তর সর্বাঙ্গ উত্তেজনায় কাঁপতে লাগলো। তার পরের ঘটনা আমি জানি। মুখটা আপনাকে কুল গাছের দিকে তাকাতে বলেছিল। আপনি কি দেখেছিলেন বলতে হবে না, তবে ব্যাপারটা আমার কল্পনা নয়। ভগবানকে ধন্যবাদ, আগে আমি বিশ্বাস করিনি। আপনি যে মুখটা দেখেছিলেন তা আমার বাবার মুখ। আর যাকে আপনি দেখেছিলেন সে হলো রামু কাকা, আমাদের সেই পুরনো চাকর। তারা দুইজনেই ওই কুল গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল। আপনি যে আমার কি উপকার করলেন তা আপনি বুঝতে পারছেন না। উত্তেজনায় জয়ন্ত আমার হাত চেপে ধরল। আপনি তো বেশ খুশি মনে হচ্ছে। আমি একটু রাগত কণ্ঠেই বললাম, আমার কথাটা ভাবুন, রোজ রাতে আমাকে ওই দুঃস্বপ্নের মধ্যে দিয়ে কাটাতে হয়।
আমারও যাতে এইরকম অভিজ্ঞতা হয় সেই জন্য আপনি যেচে আমাকে আতিথ্য দিয়েছিলেন। আপনি বুঝতে পারছেন না, আমি ছাড়া অন্য কেউ যে ওটা দেখেছে কিংবা দেখতে পারে কি না, এটাই আমি জানতে চেয়েছিলাম। আপনার কথা আমি ঠিক বুঝলাম না। আপনার কাছে আমি লুকোবো না, আমি ইচ্ছে করেই আপনাকে ওই ঘরে শুতে দিয়েছিলাম। ওটা আমারই শোবার ঘর। আমি ছাড়া আর কেউ ওই ঘটনা দেখতে পায় কি না আমি তা পরখ করতে চেয়েছিলাম। এবারও বুঝলেন না? আমি ভেবেছিলাম আমার মাথায় গোলমাল দেখা দিয়েছে, আমি পাগল হয়ে যাচ্ছি। কিন্তু আপনিও ওটা দেখায় প্রমাণ হলো যে আর 5 জনের মতো আমিও সুস্থ স্বাভাবিক। এখন আমি নিশ্চিন্ত মনে অরুণার কাছে ফিরে যেতে পারবো। আপনি আমাকে নতুন জীবন দান করলেন, তার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। নমস্কার, আমি অতনু ভট্টাচার্য। তোমরা যেরকম জানো যে আমাদের 2D অ্যানিমেশনের মাস্টার্স কোর্স করানো হচ্ছে এখন অফলাইনের পাশাপাশি অনলাইনে আর কিছু মাত্র সিট বাকি রয়েছে। যারা এখনো পর্যন্ত ভাবছো যে শিখবে, তারা আর দেরি না করে এখনই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। থ্যাংক ইউ।